আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা বলো তো তোমরা যে তোমাদের মধ্যে অনেকেই গরম চা অথবা অনেকেই ঠান্ডা চা খেতে পছন্দ করো। ঠান্ডা বলতে অল্প গরম। তাহলে যে গরম চা খেতে ভালোবাসে তাকে কি করতে হবে? চাটাকে গরম করতে হবে। আর যে ঠান্ডা চা খেতে ভালোবাসে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তাহলে এই দুই ক্ষেত্রেই প্রথম ক্ষেত্রে যে গরম খেতে পছন্দ করো তোমাদের মধ্যে বা যে খেতে চাও গরম তাকে কি করতে হবে? উত্তপ্ত করতে হবে। আর উত্তপ্ত করার জন্য তাপ গ্রহণ করতে হবে। আর তাপ গ্রহণ হওয়ার ফলে উষ্ণতার বৃদ্ধি হয়। এটা তো তোমরা সকলেই জেনেছো প্রথমে বা প্রাথমিক ধারণাতে। আর যে ঠান্ডা খেতে চাও বা ঠান্ডা চা বেশি ভালোবাসো তাকে কি করতে হবে? কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে যে তাপটা ওই গরম চা গ্রহণ করেছিল সেটা বর্জন করা অবধি। তাহলে এই যে গরম বা ঠান্ডা অবস্থা দুই ক্ষেত্রেই কিছু পরিমাণ তাপ গৃহীত হচ্ছে বা কিছু পরিমাণ তাপ বর্জিত হচ্ছে। তাহলে কতটুকু গৃহীত হচ্ছে বা কতটুকু বর্জিত হচ্ছে এটা তো আমরা জানি না। সেটাই আজকের জানার বিষয়, যে কতটুকু তাপ গৃহীত হবে আর কতটুকু তাপ বর্জিত হবে। সেই গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা কত সেটা আজকে আমরা নির্ণয় করব। সেটা জানার আগে প্রথমেই জানতে হবে যে আমাদের রুম টেম্পারেচার সাধারণভাবে কত থাকে বা ঘরের উষ্ণতা কত ডিগ্রি। তো সেটা জেনে রাখবে যে ঘরের উষ্ণতা যেটা সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা গড় বা হচ্ছে স্বাভাবিক, মানে কাছাকাছি মান ধরা হয় যে 25 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে আমি দুটো ছবি দেখিয়েছি, প্রথম পাত্র এ আর দ্বিতীয় পাত্র হচ্ছে বি। প্রথম পাত্রে জল রাখা আছে প্রাথমিকভাবে। জল রাখা থাকলে সেটা ঘরের উষ্ণতায় থাকবে। ঘরের উষ্ণতা মানে এর টেম্পারেচার বা উষ্ণতা যেটা থাকবে সেটা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। বি পাত্রেও জল রেখেছি, সেটারও রুম টেম্পারেচার বা ঘরের উষ্ণতায় যদি রাখা হয় তারও উষ্ণতা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি বার্নার জ্বালিয়ে উত্তপ্ত করছো জলটাকে। তাহলে উত্তপ্ত করে প্রথম যে পাত্রটা এ সে 50 ডিগ্রি সেলসিয়াস অবধি তাপ বাড়ানো হলো বা তুমি বাড়ালে 50 ডিগ্রি সেলসিয়াস অবধি। দ্বিতীয় পাত্রে যেটা তুমি উষ্ণতা বাড়ালে তাপ দেওয়ার ফলে সেটা তুমি 75 ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়ালে। তাহলে এই যে প্রথম যে পাত্রটা এ পাত্র সে কতটুকু তাপ গ্রহণ করেছে বলো তো? ছিল 25 ও হলো 50 ডিগ্রি সেলসিয়াস, মানে কতটুকু উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে এ পাত্রের যে উষ্ণতা বৃদ্ধি হয়েছে তাপ প্রয়োগের ফলে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, কারণ 50 হলো আর আগে ছিল 25, তাহলে কতটুকু বেড়েছে? 25 ডিগ্রি। দ্বিতীয় পাত্রে হলো 75 আর ছিল আগে 25, তাহলে কতটুকু বেড়েছে? 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার বেড়েছে 25 ডিগ্রি আর বি এর বেড়েছে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস। ধরো এই দুটোই হচ্ছে চা। তাহলে এর উষ্ণতা কিছু একটা হয়েছে, এরও কিছু একটা বেড়েছে। তাহলে যে যে গরম খেতে চাইলে সে তো গরমটা নিয়ে নেবে। এখন যে ঠান্ডা খেতে চাইছো তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কতক্ষণ অবধি? যতক্ষণ না ওই দুই বস্তু যে পরিমাণ তাপ গ্রহণের ফলে উষ্ণতা বৃদ্ধি ঘটেছে সেই উষ্ণতাটুকু যতক্ষণ না বর্জিত হয় বা হচ্ছে সেই উষ্ণতাটুকু যতক্ষণ না কমে। উষ্ণতা কমে যাবে, আর উষ্ণতা কখন কমবে? যখন তাপ বর্জিত হবে। তাহলে যে পরিমাণ তাপ আসলে গ্রহণ করছে সেই পরিমাণ তাপই বর্জিত হচ্ছে ওই পরিমাণ উষ্ণতা কমার জন্য। তাহলে এই যতটুকুই বৃদ্ধি হয়েছে ততটুকুই বর্জন করবে তাপটা। তাহলে এখান থেকে এই যে প্রশ্নটার উত্তরটা দাও তো তোমরা, যে কোন পাত্রের জল বেশি তাপ হারাবে বা কোন পাত্রের জল বেশি তাপ হারিয়েছে। দেখো প্রথমটা 50 ডিগ্রি অবধি বেড়েছে, মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস গ্রহণ করেছে। দ্বিতীয়টা 50 ডিগ্রি সেলসিয়াস গ্রহণ করেছে বা 50 ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি হয়েছে। তাহলে কোনটা বেশি তাপ বর্জন করবে? যে বেশি তাপ গ্রহণ করেছে সেই তো বেশি তাপ বর্জন করবে। তার মানে এখানে কোন পাত্রটা? বি পাত্রটা, কারণ ও 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়িয়েছে, মানে ও বেশি পরিমাণ তাপ বর্জন করবে। এটা হলো প্রথম পরীক্ষা। এবার চলো দ্বিতীয় পরীক্ষায়। দ্বিতীয় পরীক্ষায় যাওয়ার আগে প্রথম পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম সেটা একটু জেনে নেব। প্রথম পরীক্ষা থেকে তোমরা এই সিদ্ধান্তে আসলে, দেখো আমি লিখে রেখেছি বা তোমরা নিজেরাও বুঝতে পারলে যে কি কি সিদ্ধান্তে তোমরা আসতে পারো।
যে বস্তু যতটুকু তাপ গ্রহণ করবে ঠিক ততটুকুই তাপ বর্জন করবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ যদি বস্তু আমি নিই কোনো ভরের, মানে এখানে যে এ পাত্রের যে তরলটা নিয়েছিলাম, এ পাত্রের তরলটা আর বি পাত্রের তরল তো সেম পরিমাণ তরল নিয়েছিলাম, মানে এ পাত্রেরও জল যতটুকু বি পাত্রেরও জলের পরিমাণটা একই। তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারছি এই প্রথম পরীক্ষাটা থেকে? দেখো এখানে লেখা রয়েছে যে নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নেয় বা কতটা তাপ ছেড়ে দেয় সেটা নির্ভর করে ওই বস্তুর উষ্ণতা আগের থেকে কতটা বাড়লো বা কমলো তার উপরে। তার মানে কি হচ্ছে, এই যে তাপ কতটুকু বর্জন করছে বা গ্রহণ করছে সেটা কার উপর নির্ভর করছে? ওর উষ্ণতা আগে কতটুকু বেড়েছিল বা কতটুকু কমেছিল তার উপরে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা নির্ভর করছে। এটা হচ্ছে আমাদের প্রথম সিদ্ধান্ত। দেখো বোঝা গেল কি না? এরপরে চলো দ্বিতীয় পরীক্ষাটা আমরা করি। দ্বিতীয় পরীক্ষায় তোমরা দেখো এখানেও 2 নম্বরে আমি দুটো পাত্র নিয়েছি, একটা এ পাত্র একটা বি পাত্র। দেখা যাচ্ছে নিশ্চয়ই যে এ পাত্রেও জল রাখা হয়েছে, বি পাত্রেও জল রাখা হয়েছে, কিন্তু এখানে কি করেছি, আগের যে পরীক্ষাটা সেখানে একই পরিমাণ বস্তু নিয়েছিলাম, অর্থাৎ একই পরিমাণ জল ছিল দুটো পাত্রে, কিন্তু এখানে একই পরিমাণ জল নেই। এখানে কি করা হয়েছে, এ পাত্রে 1 গ্লাস জল দেওয়া হয়েছে আর বি পাত্রে 10 গ্লাস জল দেওয়া হয়েছে, কিন্তু তুমি চাইছো যে দুটো পাত্রেরই উষ্ণতা একই পরিমাণ অবধি বাড়াতে, অর্থাৎ এ পাত্রের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস করবে, বি পাত্রের উষ্ণতাও 50 ডিগ্রি সেলসিয়াস করবে। এটা তোমার উদ্দেশ্য যে তুমি 50 ডিগ্রি সেলসিয়াস অবধি দুটো পাত্রের উষ্ণতাকে বাড়াবে। তাহলে প্রথম পাত্রে 1 গ্লাস জল আছে আর দ্বিতীয় পাত্রে 10 গ্লাস জল আছে। তাহলে তোমরা তোমাদের নিজেদের জ্ঞান থেকেই বলো তো যে কোন পাত্রের উষ্ণতা বাড়াতে বেশি তাপ লাগবে। এ পাত্রে তো 1 গ্লাস আছে, কম পরিমাণ আছে, আর বি পাত্রে বেশি পরিমাণ আছে, অর্থাৎ 10 গ্লাস আছে। তাহলে কোন পাত্রে বেশি তাপ লাগবে? নিশ্চয়ই যেখানে 10 গ্লাস আছে। দেখো এখান থেকে বোঝা গেল কিনা যে কোন পাত্রে উষ্ণতা বাড়াতে বেশি তাপ লাগবে। বি পাত্রে 10 গ্লাস আছে, সেই কারণে 10 গ্লাসের তাপমাত্রা তুমি বৃদ্ধি করবে, তার মানে 10 গ্লাসকে উত্তপ্ত করতে তো বেশি তাপ লাগবেই। আর 1 গ্লাস আছে সেখানে তুলনামূলক কম তাপ লাগবে। তাহলে এই দুই ধারণা থেকে, অর্থাৎ 2 নম্বর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে যে বস্তুর ভর যত বেশি হবে তার উষ্ণতা বাড়াতে তত বেশি তাপের প্রয়োজন হবে। তাহলে যত বেশি তাপের প্রয়োজন হবে বর্জিত তাপের পরিমাণও সেই রকম হবে। তাহলে 2 নম্বর সিদ্ধান্ত থেকে আমরা আসতে পারছি, বা 2 নম্বর পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের উপর নির্ভরশীল। বস্তুর ভর যেমন হবে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও ঠিক সেই রকম হবে। এবার চলো 3 নম্বর পরীক্ষায় আমরা যাই। 3 নম্বর পরীক্ষায় তোমরা চিত্রটা দেখো, এখানে এ এবং বি দুটো পাত্র নিয়েছি। বি নামটা এখানে দেওয়া হয়নি, এটা হচ্ছে বি পাত্র আর এটা হচ্ছে এ পাত্র। এখন এ পাত্রে আমি জল নিয়েছি, বি পাত্রে দুধ নিয়েছি, কিন্তু একই পরিমাণ নিয়েছি, অর্থাৎ জলও নিয়েছি ধরো 1 লিটার, দুধও নিয়েছি 1 লিটার। এখন আমি জলের উষ্ণতা বৃদ্ধি ঘটাবো, মানে হচ্ছে জলকে উত্তপ্ত করব। এখানে জলকে যখন পাত্রে রাখা হয়েছে তার মানে ঘরের উষ্ণতাই থাকবে, আর ঘরের উষ্ণতা মানে কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলকে আমি উত্তপ্ত করিনি, প্রথমে একটা পাত্রে জল নিয়েছি এ পাত্র, আরেকটা পাত্রে জল নিয়েছি দুধ নিয়েছি বি পাত্র। এইবার হচ্ছে দুটোরই উষ্ণতা প্রাথমিকভাবে 25 ডিগ্রি, কারণ ঘরের উষ্ণতা। এখন আমি বার্নার দিয়ে উত্তপ্ত করতে শুরু করলাম। মনে রাখবে কিন্তু জল এবং দুধ একই পরিমাণ, অর্থাৎ 1 লিটার 1 লিটার। এবার জলকে এবং দুধকে একই সময় ধরে উত্তপ্ত করা হলো। ধরো তুমি 5 মিনিট ধরে উত্তপ্ত করলে দুটোকেই, জল এবং দুধকে। দেখা যাবে একই সময়ে জলের যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে সেটার তুলনায় দুধের তাপমাত্রা বৃদ্ধি বেশি হয়েছে। দেখা যায় যে যদি জলের 25 থেকে 50 ডিগ্রি হয় তাহলে দুধের হয় 25 ডিগ্রি আগে ছিল, সেখান থেকে একই সময় ধরে উত্তপ্ত করা হলে দুধের ক্ষেত্রে দাঁড়ায় 55 ডিগ্রি। অর্থাৎ দুধ কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হয় এটা বলা যেতে পারে, কারণ উষ্ণতা দেখো বৃদ্ধি হচ্ছে। তার মানে কি জলের থেকে দুধ তাড়াতাড়ি উত্তপ্ত হয় বা তাড়াতাড়ি তাপ গ্রহণ করে উত্তপ্ত হতে পারে, এর উষ্ণতা বৃদ্ধি বেশি মানে।
তাহলে এখান থেকে এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি বলো তো, যে এই যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা কার উপর নির্ভরশীল হচ্ছে? উপাদানের উপর না? কারণ উপাদান যখন পরিবর্তন হচ্ছে তখনই দেখো গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা ভিন্ন হচ্ছে। মানে কি, একটা জল আর একটা দুধ, মানে কি উপাদান ভিন্ন বা উপাদান আলাদা, একই উপাদান তো না, দুটোই তো জল না বা দুটোই দুধ না, একটা জল একটা দুধ, কিন্তু একই পরিমাণ নিয়েছি, আবার দুটোই ঘরের উষ্ণতায় ছিল, তাপ একই সময় ধরে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে একটার উষ্ণতা বৃদ্ধি কম হচ্ছে আর একটার উষ্ণতা বৃদ্ধি বেশি হচ্ছে একই সময়ের মধ্যে। তার মানে কি উপাদানের উপর নির্ভর করছে। তাহলে তিনটে পরীক্ষা থেকে আমরা তিনটে সিদ্ধান্তে আসতে পারছি। প্রথম পরীক্ষা থেকে আসতে পারলাম যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে। দ্বিতীয় পরীক্ষা থেকে জানতে পারছি যে বস্তুর ভরের উপর নির্ভরশীল হয় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। তৃতীয় পরীক্ষা থেকে জানতে পারছি যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তো এই তিন সিদ্ধান্ত থেকে আমরা যে ফর্মুলাটা আসি সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, দেখো যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, তাপের ইংলিশতে হচ্ছে হিট, সেই কারণে তাপকে লেখা হয় এইচ দিয়ে, আর বস্তুর ভর যেহেতু এম সেই জন্য বস্তুর ভরের ইংলিশ হচ্ছে মাস, সেই কারণে এম দিয়ে লেখা হয়। আর এই যে উপাদান বলছি, উপাদানের উপর নির্ভর করছে, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ আসলে। তো এই ব্যাপারটা আপেক্ষিক তাপের ব্যাপারটা আরও ক্লাস 8 বা 9 তোমরা আরও ডিটেলসে জানবে। এখন এইটুকুই জেনে রাখো যে যেটা উপাদানের উপর নির্ভর করছি বলছি সেটাকে আপেক্ষিক তাপ বলা হয় বা আপেক্ষিক তাপের উপর নির্ভরশীল হয়, এই কারণে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি উত্তপ্ত হয়। তাহলে সেটাকেই আমরা এস দিয়ে চিহ্নিত করি, স্পেসিফিক হিট, আর টি দিয়ে হচ্ছে উষ্ণতা বা হচ্ছে টেম্পারেচার। তাহলে যে সূত্রটা আমরা পাচ্ছি সর্বশেষ যে সিদ্ধান্ত সেটা হচ্ছে এইচ সমান এম এস টি। এরপর এখন আমরা জানবো আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে। তোমরা একটা পরীক্ষা নিজেরা তোমাদের বাড়িতে করতে পারো, আর যারা জানো তাদের করার প্রয়োজন নেই। তো পরীক্ষাটা কি শুনে নাও। তোমরা এটা নিশ্চয়ই অনেকেই জানো যে একটা বাটিতে তোমরা যদি কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটা বরফের টুকরো রেখে দাও, তাহলে তোমরা বলো তো যে এই বরফের টুকরোটা কিছুক্ষণ রাখার পরে বাটির যে জলটা তুমি নিয়েছিলে, বাটিতে বা কোনো পাত্রে যে জল নিয়েছিলে সেই জলটা কি হয়? আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় না? তো এখানে আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে বরফটাও দেখবে আস্তে আস্তে গলতে শুরু করে। তো এইখান থেকেই আমরা কিছু কিছু সিদ্ধান্তে আসতে পারি, সেইগুলো নিয়েই এইবারের আলোচনা। তো আসলে এইগুলো হচ্ছে তাপ প্রয়োগ বা বর্জনে, অর্থাৎ তাপ গ্রহণে বা বর্জনে কী পরিমাণ কীভাবে অবস্থার পরিবর্তন হয় সেইগুলোই জানার বিষয়। অবস্থার পরিবর্তন বলতে বোঝায় যদি কঠিন থাকে তাহলে হয়তো তরলে পরিণত হবে, বা যদি তরল থাকে তাহলে হয়তো গ্যাসীয়তে পরিণত হবে, এই রকম অবস্থাগুলো বোঝায়। তাহলে প্রথমে আমরা দেখব একটা পরীক্ষা, যেটা আমি বললাম তোমাদেরকে। তো এটা তোমরা যদি কেউ জেনে থাকো যে হ্যাঁ সত্যি সত্যি তো বাটিটা ঠান্ডা হয়ে যায় বা বাটির জলটা ঠান্ডা হয়, তাহলে দরকার নেই করার। আর যার মনে সন্দেহ আছে যে না হয় কি দেখব, তো তারা একবার বাড়িতে ট্রাই করতে পারো যে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে একটা বরফের টুকরো রেখে দেবে, দিয়ে দেখবে যে জলটা ঠান্ডা হচ্ছে কিনা, আর সঙ্গে সঙ্গে বরফটাও গলে যাচ্ছে কিনা, মানে জলটা ঠান্ডা যেমন হবে ঠিক সেই মতো বরফটাও গলতে থাকবে। তাহলে এইখানে দেখো 1 নম্বরে আমি একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে এই যে লাল কালার দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে বরফ। আর ওই বরফের যদি উষ্ণতা তুমি থার্মোমিটারে মাপো তো দেখা যাবে যে হয় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে বরফের উষ্ণতা। আর পাত্রে যে জলটা নিয়েছি সেটা তো সাধারণ উষ্ণতা, অর্থাৎ ঘরের উষ্ণতায় থাকবে, তার মানে ওর উষ্ণতা কত হবে? নিশ্চয়ই 25 ডিগ্রি সেলসিয়াস। এখন 2 নম্বরে দেখো এই যে পাত্রে জল ছিল সেই জলটা আস্তে আস্তে বাড়বে, মানে কি ওই যে বরফটা গলে তো জল হচ্ছে, জল হওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিছু পরিমাণ বাড়বে আর বরফটা দেখো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে পরিমাণ বরফটা ছিল এখানে বরফের যে আকারটা সেটা ছোট, কারণ বরফটা তো গলে যাচ্ছে আস্তে আস্তে। তো বরফটা গলে কিসে পরিণত হচ্ছে? জলে পরিণত হচ্ছে। তো সেই বরফ গোলা জলটার উষ্ণতা তুমি যদি মাপো থার্মোমিটারে তো দেখা যাবে উষ্ণতাটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে দেখবে যে এই যে পাত্রে যে জলটা সেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়া মানে কি? উষ্ণতা কমে যাওয়া।
তাহলে এখানে দেখো যে বরফটা গলে যাচ্ছে, এখানে যে বরফের টুকরোটা ছিল সেটা বরফটা গলে যাচ্ছে। গলে যাওয়ার পিছনে কারণ কি? বরফটা নিশ্চয়ই তাপ গ্রহণ করছে, তাপ গ্রহণ করছে বলেই তো গলে যাচ্ছে। ও ছিল ঠান্ডা, তাপ গ্রহণ করে তবেই তো আস্তে আস্তে গলে যাচ্ছে। তাহলে বরফটা যে তাপ গ্রহণ করছে, তাহলে নিশ্চয়ই আরেকজন সেই তাপকে বর্জন করছে, মানেই হচ্ছে তোমার একজন গ্রহণ মানে কি? কেউ একজন বর্জন করছে তার আশেপাশে, তবেই তো সে গ্রহণ করছে। তাহলে এখানে কে বর্জন করছে? তার আশেপাশে থাকা জলটা বা পাত্রের জলটা। তাহলে এই যে বরফটা গ্রহণ করছে তাপ, আর আশেপাশের জলটা তাপ বর্জন করে দিচ্ছে, তাহলে বরফটা তাপ গ্রহণ করে গলে যাচ্ছে। সেই গৃহীত তাপের পরিপ্রেক্ষিতে এই জলটা বাইরের যে জলটা সেটা বর্জন করছে। বর্জন করলে কী হবে? আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। সেই কারণেই পাত্রে যখন বরফ ডুবিয়ে রাখা হয় তখন জলটা ঠান্ডা হয়ে যায়। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। আর এই যে বরফ গলা জলের যে উষ্ণতা, সেটা মাপলে দেখা যায় 0 ডিগ্রি, অর্থাৎ উষ্ণতা একই থাকছে। তার মানে এখান থেকে কি আমরা বুঝতে পারি? যে বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি, বা হচ্ছে বরফ গলা জলের কোনো উষ্ণতার পরিবর্তন ঘটায়নি। মানে বরফ যখন গলে জল হয় তখন উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কিন্তু কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়। দেখো, বরফ থেকে জল হয়ে যাচ্ছে, অর্থাৎ বরফ একটা কঠিন পদার্থ, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে এই ঘটনাটা, অর্থাৎ অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না যে তাপটা গ্রহণ করলে, সেই তাপটারই আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লীন তাপ। ইংলিশে বলা হয় ল্যাটেন্ট হিট। এরও দুটো একক রয়েছে, এককটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আরেকটা হচ্ছে জুল পার গ্রাম। লীন তাপ কি তাহলে নিশ্চয়ই বোঝা গেল। এখন এই যে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, এই ঘটনাটার একটা নাম আছে। কঠিন থেকে যখন তরলে পরিণত হবে কোনো বস্তু, যে পদ্ধতিতে হবে সেই পদ্ধতিটার নাম হচ্ছে গলন। দেখো আমি লিখেছি এখানে গলন। আর এই যে বলছি না যে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই অবস্থার পরিবর্তন হতে কিছু পরিমাণ তাপ তো গ্রহণ করছে, যেটাকে আমরা লীন তাপ বলছি। তো সেই লীন তাপের মানটা কত হয় সেটাও জেনে রাখতে হবে। তো কঠিন থেকে যখন তরলে পরিণত হয় তখন যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। আর যে একটা নির্দিষ্ট উষ্ণতায় তো গলতে শুরু করবে, অর্থাৎ বরফকে তুমি জলের মধ্যে রেখে দিলে সঙ্গে সঙ্গে তো আর গলতে শুরু করে না, কিছু উষ্ণতায় পৌঁছানোর পরে সেটা গলতে শুরু করে। তো যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় গলনাঙ্ক। এটা মনে রাখবে। গলনটা কি সেটা মনে রাখছো? বুঝে নিচ্ছে এক কথায় যে কঠিন থেকে তরল হয় তখন যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। আর যে নির্দিষ্ট উষ্ণতায় গলন প্রক্রিয়া শুরু হয় সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক। আর এই যে গলনের সময় যে পরিমাণ লীন তাপ গ্রহণ করে সেটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এটা একটু মনে রাখবে। এখানে এই যে যদি 80 ক্যালোরি তুমি বলো তাহলে ভুল হবে কিন্তু, কারণ এটা হচ্ছে লীন তাপের মান, তাহলে তোমাকে লীন তাপের একক দিয়ে বলতে হবে, অর্থাৎ 80 ক্যালোরি পার গ্রাম। এখন শুধুমাত্র যে কঠিন থেকে তরল হয় এমন তো নয়। তোমরা জানো যে ফ্রিজে যখন জল রেখে দাও, তো সেটা কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে কি হয়, সেটা আবার বরফে পরিণত হয়। তাহলে ওই তরলটা কিন্তু দেখো আবার বরফে পরিণত হলো বা কঠিনে পরিণত হলো। তাহলে তরল যখন কঠিনে পরিণত হয় তখন কি হয়? তাপ বর্জন করে। তাহলে এই যে প্রক্রিয়াটা তরল থেকে কঠিনে হওয়ার প্রক্রিয়া, এটারও একটা নাম আছে, সেটা হচ্ছে কঠিনীভবন। আর তরল থেকে কঠিনে পরিণত হলে তাপ বর্জন করছে, মানে লীন তাপ বর্জন করছে। কতটুকু বর্জন করছে? 80 ক্যালোরি বর্জন করছে। কারণ কি? কঠিন থেকে তরল হতে গেলে যদি 80 ক্যালোরি গ্রহণ করে, তাহলে তরল থেকে কঠিন হতে গেলে 80 ক্যালোরিই তো বর্জন করবে, মানে 80 ক্যালোরি পার গ্রাম লীন তাপ বর্জন করবে। কিন্তু কতটুকু তাপ বর্জন করবে? শুধু যদি বলা হয় তাপ কতটুকু বর্জন করবে, তাহলে 80 ক্যালোরি। আর যদি বলে যে লীন তাপ কতটুকু বর্জন করবে, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম। সেই জন্য এখানে মাইনাস দিয়েছি, কারণ বর্জন বোঝায়। এরপরে আরেকটা ঘটনা, যে তোমাকে জলকে যদি উত্তপ্ত করতে বলা হয়, তাহলে উত্তপ্ত করার কিছু পরে দেখা যায় যে সেখান থেকে বাষ্প বের হয়, অর্থাৎ তরল অবস্থা থেকে বাষ্পেও পরিণত হয়। তাহলে তরল অবস্থা থেকে যখন বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটারও একটা নাম আছে, সেটার নাম হচ্ছে বাষ্পীভবন।
আর এই তরল থেকে বাষ্পে পরিণত হতে গেলে এই যে এখানে দেখো অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থা অর্থাৎ বাষ্পে পরিণত হয়। বাষ্পটা তো একটা গ্যাসীয় অবস্থার মধ্যে ধরা হয়। আর তরলের যে উষ্ণতা অর্থাৎ তরলকে তো তুমি উত্তপ্ত করলে তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি হলে সঙ্গে সঙ্গে তো আর বাষ্প পরিণত হতে শুরু করে না, একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পরে সেটা বাষ্পে পরিণত হতে শুরু করে। অর্থাৎ যে নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর পরে বাষ্পে পরিণত হতে শুরু করে বা সে বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক বলা হয়। অর্থাৎ ফুটতে শুরু করে যে উষ্ণতায় সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আর যে প্রক্রিয়ায় তরল থেকে বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাষ্পীভবন। আর তরল থেকে বাষ্পে পরিণত হতে গেলে যে লিনতাপটা গ্রহণ করে সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। আর তরলের যে উষ্ণতা থাকে সেটা 100 ডিগ্রি আর বাষ্পের উষ্ণতাও 100 ডিগ্রি, কারণ উষ্ণতার তো কোনো পরিবর্তন হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়। এবার আরেকটা উদাহরণ দিই, যে এই যে বাষ্প যখন নির্গত হতে থাকবে তখন যদি তুমি পাত্রের মুখে একটা ঢাকনা দিয়ে দাও, তাহলে ঢাকনাটা তুলবে তখন দেখবে যে ঢাকনার উপরিতলে জলকণা জমে যায় বিন্দু বিন্দু আকারে। তার মানে কি, ওই যে বাষ্পটা উঠে যাচ্ছিল সেই বাষ্পটা কিসে পরিণত হলো বলো তো? বাষ্প থেকে আবার তরলে পরিণত হয়ে গেল। অর্থাৎ তরল থেকে যেমন বাষ্পে পরিণত হতে পারে তেমন বাষ্প থেকেও তরলে পরিণত হতে পারে। তাহলে এই যে প্রক্রিয়াটা এটার নাম হচ্ছে ঘনীভবন। আর যে লিনতাপটা এখানে বর্জন করবে অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হতে গেলে যেমন বললাম 537 ক্যালোরি পার গ্রাম লিনতাপ গ্রহণ করবে, তাহলে বাষ্প থেকে তরল হতে গেলেও 537 ক্যালোরি পার গ্রাম লিনতাপ বর্জন করবে। আর যদি বলা হয় কতটুকু তাপ বর্জন করবে, তাহলে 537 ক্যালোরি তাপ বর্জন করবে। তাহলে এই চারটে প্রক্রিয়া নিশ্চয়ই বোঝা গেল, একটা গলন, কঠিনীভবন, বাষ্পীভবন, ঘনীভবন। আর যে নির্দিষ্ট উষ্ণতায় গলতে শুরু করে সেটাকে বলা হয় গলনাঙ্ক। যে নির্দিষ্ট উষ্ণতায় তরল থেকে কঠিন হয় সেটাকে বলা হয় হিমাঙ্ক। আর যে নির্দিষ্ট উষ্ণতায় তরল ফুটে বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। এই তিনটে উষ্ণতাকে কি বলা হয় সেটা জানতে হবে আর প্রক্রিয়াগুলো জেনে রাখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন খুব দেয়, যে দেখো প্রশ্নটা, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? এইটা বুঝে বুঝে তোমাদের বলতে হবে, একদম মুখস্থ করবে না। দেখে নাও কিভাবে তুমি বলবে। এখানে বলেছে বরফ গলনের, কোন প্রক্রিয়া বলেছে? গলন বলেছে। আর এখানে সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে যে গলন মানে কি, বরফ থেকে জলে পরিণত হবে। আর বরফের উষ্ণতা কত হয়? 0 ডিগ্রি। জলের উষ্ণতাও 0 ডিগ্রি। বরফ থেকে যখন জলে পরিণত হয় কতটুকু তাপ গ্রহণ করে? 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। এখন আমি বরফের যে পরিমাণটা সেটা নির্দিষ্ট ধরে নিলাম যে 1 গ্রাম। কারণ কি, কারণ এখানে বলেছে 80 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রামে 80 ক্যালোরি। সেই জন্য বরফটা 1 গ্রাম, জলটাও 1 গ্রাম। তাহলে এই রকম প্রশ্ন যদি দেয় যে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তাহলে তোমাকে কি বলতে হবে? দেখো এখানে তুমি যেটা আঁকলে বা যে ছকটা তুমি করলে এখান থেকে তুমি বলে দিতে পারবে। দেখো এখানে লিখেছি 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফ। দেখো এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফের উষ্ণতা, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ। তারপরে কি লিখেছি? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ কিসে পরিণত হচ্ছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে কতটুকু তাপ গ্রহণ করছে? বাইরে থেকে 80 ক্যালোরি। তাহলে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। বোঝা গেল? তাহলে এখানে আমি বরফ গলনের লিনতাপ বললাম। যদি তোমাকে বলে যে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তখন তুমি কি বলবে? জলের বাষ্পীভবন মানে কি, তরল থেকে বাষ্পে পরিণত হয়। আর উষ্ণতা কত থাকে? 100 ডিগ্রি সেলসিয়াস। কত গ্রাম? 1 গ্রাম। তাহলে তুমি কি বলবে? যে 100 ডিগ্রি সেলসিয়াস 1 গ্রাম কোনো বিশুদ্ধ তরলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে। এখন যদি বলি যে কঠিনীভবনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তাহলে বলেছে কঠিনীভবন। তার মানে কঠিনীভবন মানে তোমাকে বুঝে নিতে হবে যে তরল থেকে, কঠিনীভবন মানে হচ্ছে তরল থেকে কঠিন হয়।
আর দুটোরই উষ্ণতা কত থাকে, 0 থাকে। আর 1 গ্রাম পরিমাণটা। আর তরল থেকে যখন কঠিনে হয় তখন গ্রহণ হয় তাপ না বর্জন হয়? নিশ্চয়ই বর্জন হয়, 80 ক্যালোরি। তাহলে বলেছে তোমাকে কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? তাহলে এখানে কি বলবে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফে, জল বরফ দিয়ে বলতে পারো অথবা তরল কঠিন দিয়েও বলতে পারো, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম তরলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম কঠিনে পরিণত করতে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। তাহলে যখন যেমন প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী তোমাকে এই যে সংজ্ঞাটা বলে দিতে হবে, বা কি বলতে কি বোঝো সেটা বলে দিতে হবে। তাহলে আশা করছি পুরো ঘটনাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং খুব সুন্দর করে ছবি এঁকে করানো হয়েছে। যদি কোথাও এরপরেও কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি।